জুলাই অভ্যুত্থানের বেশ কিছু ব্যর্থতাও আমরা দেখেছি। এই ব্যর্থতার দায় কি কোনো একক দলের, নাকি অভ্যুত্থানের পক্ষের সকল ব্যক্তি, সকল দল, সকল সংগঠনের? কার দিকে দিতে চান মোহাম্মদ শিশির মনির? এটা আসলে সুনির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করার বিষয় না। বিষয়টা হলো কি কমিটমেন্ট ছিল আর কি হচ্ছে, এটা অ্যানালাইসিস করার বিষয়। যেমন ধরুন, আমরা ছিলাম জাতীয় ঐকমত্য কমিশনে, অনেক আলাপ আলোচনা হয়েছে। এই বইটা তখন লেখা হয়েছিল, এর ভিতরে সব লেখা আছে কি আলোচনা হয়েছে, কোন এজেন্ডায় আলোচনা করেছিলাম আমরা, কার কোন জায়গায় দ্বিমত ছিল, কোন জায়গায় ডিসেন্টিং ছিল, সব এখানে বিধিবদ্ধ আছে। সুতরাং কেউ এখান থেকে সরতে পারবে না। বায়বীয় আলোচনা হয় নাই, সুনির্দিষ্ট এজেন্ডা ধরে আলোচনা হয়েছে। এজেন্ডা ছিল 84টি, তার মধ্যে সংবিধান সংক্রান্ত ছিল 47টি, আর বাকি 37টি ছিল সংবিধান ছাড়া অন্যান্য আদেশ কিংবা অধ্যাদেশ জারি করার মাধ্যমে করার। এরই প্রেক্ষিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা আদেশ হয়েছিল। এই আদেশ অনুযায়ী একটা রেফারেন্ডাম হয়েছিল। রেফারেন্ডাম কোন কোন প্রশ্নে হয়েছিল তারও এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। রেফারেন্ডামে হা হলে কি হবে তাও এখানে বলা ছিল, না হলে কি হবে তা এখানে বিস্তারিত বলা আছে। তাহলে রেফারেন্ডাম হা হয়েছে, তারপরে কাজ কি ছিল? তারপরে কাজ ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন। এখান থেকে ডেভিয়েশন শুরু হয়েছে। দেখেন, এতটুকু পর্যন্ত সব ঠিক ছিল। রেফারেন্ডাম, নির্বাচন, কার তো কোনো দ্বিমত ছিল না, সকলেই অংশগ্রহণ করেছে। নির্বাচনের পরে যখন রেফারেন্ডামে হা হয়ে গেল প্রায় 70%, বিএনপি পেয়ে গেল 2/3 বেশি আসন, তখন প্রশ্ন আসলো পার্লামেন্ট যে গঠন হবে, একটা তো পার্লামেন্ট গঠন হবে মেজরিটি মাইনরিটির ভিত্তিতে, আরেকটা হলো জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা ছিল। বিএনপি ফর দ্য ফার্স্ট টাইম সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে ডিক্লাইন করলো, নিল না। ক্রাইসিস স্টার্ট হলো। কিন্তু যদি তারা নিতেন শপথ, আর সংবিধান সংস্কারের এই যে কথাগুলো এখানে থাকে, আজকে 4 মাসের সময় পার হওয়ার কথা না, কথা ছিল যে এইভাবে 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ তার কাজ শেষ করে ফেলবে, করে সেটা বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত হয়ে গিয়ে বাংলাদেশের পার্লামেন্টটা ভেঙে 2 ভাগ হয়ে যাবে। একটা হয়ে যাবে উচ্চকক্ষ, একটা হয়ে যাবে নিম্নকক্ষ। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 100 জন, আর নিম্নকক্ষের সদস্য সংখ্যা হবে 300 জন, এবং তার সঙ্গে নারী আসন সহ 350 জন। এই যে একটা স্ট্রাকচারাল ডিজাইন করে নির্বাচন করা হলো, গণভোট করা হলো, রেজাল্টের পরে শপথ না নেওয়ার কথা বলে বিএনপি এটার ভায়োলেশন স্টার্ট করলো, অনাস্থা তৈরি হলো, চিট ফিল করা শুরু হলো, এক একজন এক এক মন্তব্য করা শুরু হলো। তারা বললেন এটা আইনে নাই, বিএনপি বললেন এটা আইনে নাই, সংবিধানে নাই, তাহলে আমরা এটা করব না। তাহলে নির্বাচনের আগে বলা উচিত ছিল। এখানে যখন তারা একমত পোষণ করেন তার আগে বলা উচিত ছিল। জুলাই যখন বাস্তবায়ন আদেশ জারি হয় তখনই বলা উচিত ছিল যে এটা আমাদের সাথে একমত না। আরও আশ্চর্যজনক হবেন, আমরা সকলেই ছিলাম তো, বিএনপি কিন্তু প্রস্তাব করেছিল যে রেফারেন্ডাম যে দেয়া হবে, গণভোট যে দেওয়া হবে, এর প্রস্তাবকারী কিন্তু বিএনপি। আমরা এখানে যারা আছি আমরা তো আই উইটনেস, আমরা সরাসরি এগুলো রেকর্ড আছে, আপনার ভিডিওতে রেকর্ড আছে, এখন আপনি বাজাতে পারবেন। তো যে রেফারেন্ডাম আপনি প্রস্তাব করলেন, এখন রেফারেন্ডামের রেজাল্ট মানছেন না কেন? এই যে রেফারেন্ডামের রেজাল্ট আপনি না মেনে 70% মানুষের হা ভোটের বিষয়টাকে আপনি ইগনোর করছেন, এটা খুব ডেঞ্জারাস প্রপোজিশন। আপনি আগেও মন্তব্য করেছেন কি বাংলাদেশে ইলেকশন নাই, 18তে ইলেকশন হয় নাই, 14তে ইলেকশন হয় নাই, 24-এ ইলেকশন হয় নাই। তো রেফারেন্ডামে তো ইলেকশন হয়েছে, আপনি ইলেকশন রেজাল্ট মানেন না কেন? ওনারা ইলেকশন করেন নাই, পার্লামেন্ট গঠন করেছেন, এই তো এলিগেশন। একজনের ভোট আরেকজন দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, তারপরে ভোট হয় নাই কিন্তু সকলকেই ইলেক্টেড ঘোষণা করে দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ এ নট ডিউলি কনস্টিটিউটেড পার্লামেন্ট। তাহলে ডিউলি যে রেফারেন্ডাম হলো, এইটার রেজাল্ট যদি আপনি না মানেন, আপনাকে কি বলা হবে? আচ্ছা, আপনি ক্রাইসিসটা বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ থেকেই ক্রাইসিসটা শুরু হয়েছে, ওখান থেকেই আসলে মতের যে মিল না হওয়া সেটি শুরু হয়েছে। ঐক্যমত্য কমিশন আমরা দেখেছি, সেখানেও কিন্তু আমরা অনেক চেষ্টা বা আকাঙ্ক্ষা ছিল যে সব দলের ঐক্যমত্য দেখব, সেখানেও সম্ভব হয়নি। তো সেটা কি সূত্রপাত ঐক্যমত্য কমিশন থেকে শুরু হয়েছিল, নাকি আপনার মতে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া থেকেই আসলে মত না হওয়া? ঐক্যমত্য কমিশনে যে কিছু দ্বিমত ভিন্নমত ছিল সবই তো এখানে লেখা আছে। এটা তো আপনি এখন রিসার্চ করলে এভরি লাইন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এনিওয়ান ক্যান রিড দিস। আচ্ছা, ওই মতদ্বৈততা সত্ত্বেও তো আমরা সকলেই স্বাক্ষর করেছি। মতদ্বৈততার পার্টটাকে আপনি সাইডে রাখেন, রেখে গণভোট হয়েছে। গণভোটে কি মতদ্বৈততা ছিল? কেউ মতদ্বৈততা করেছে গণভোটে? তাহলে রেফারেন্ডামে কেউ মতদ্বৈততা করে নাই। তাহলে রেফারেন্ডামের রেজাল্টের সঙ্গে মতদ্বৈততা হবে কেন?
রেফারেন্ডামের রেজাল্টের পরে কি হবে সেটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে। যদি এরকম হলে কি হবে দেখেন স্পষ্টভাবে, এখানে তো লুকানো ছাপানোর কিছু নাই। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসসূচক হইলে কি হবে? এই আদেশ জারির অব্যাহত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে এবং সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। এরা কি করবে? একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশের অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এখনকার যে পার্লামেন্ট মেম্বার তারা দুটো দায়িত্ব পালন করবেন। তাহলে এই জায়গা থেকেই এই রেজাল্ট আপনি গণভোট করেছেন, একমত হয়েছেন, প্রপাগান্ডা করেছেন, সকলেই প্রচার করেছেন, রেজাল্ট মেনে কি হবে তার মানছেন না। আমার বিবেচনায় এইটাই ক্রাইসিসটাকে অধিকতর ঘনীভূত করেছে। জি, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে মোহাম্মদ শিশির মনির। হাসনাত কাইয়ুম আপনার কাছে আসতে চাই। এতক্ষণ আলোচনাটা শুনছিলেন যে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি হতে চলছে এবং এরই মধ্যে আমাদের দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল সেই আকাঙ্ক্ষার আসলে কতটা বাস্তবায়ন হয়েছে এই বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনতে চাই। এবং সেই সাথে আসলে 2 দলের মতের অমিল থাকার পরও নতুন সরকার গঠিত হয়েছে, বিরোধী দল সংসদে আসছে, তারা সমালোচনা করছে এবং সরকারি দল বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। এমন অবস্থাতে জুলাই অভ্যুত্থানের এই যে 2 বছর পূর্ত হওয়া পর্যন্ত বা হতে যাচ্ছে, যে এর মধ্যে সেই বাস্তবায়ন হওয়ার প্রচেষ্টা আপনি কেমন দেখেন সরকারের মধ্যে? জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার কোনো ঘাটতি আপনি দেখেন কিনা সরকারের মধ্যে? প্রশ্ন রাখছি। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। শিশির তো আসলে বিস্তারিত একটা দিক বলছেন। আমরা আসলে ছিলাম, পুরো প্রক্রিয়াটার মধ্যেই ছিলাম, এর আগের আন্দোলনে ছিলাম। রাষ্ট্রের সংস্কার করার জন্য কি কি হইতে পারে, যে একই সাথে নির্বাচনটা হওয়া, এটা আমরা অনেক আগে থেকে বাংলাদেশে এই ধারণাটা, এটা আমাদের নিজেদের সৃষ্ট কোনো ধারণা না। এটা 69-এর অভ্যুত্থানের পরে 70-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এখানকার মানুষ এরকমের একটা অভিজ্ঞতা অর্জন করছিল। 70 সালে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে যারা এমএনএ ছিলেন, মানে 70 সালের নির্বাচনের 2টা জায়গা ছিল, একটা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিল আর একটা ন্যাশনাল অ্যাসেম্বলি ছিল। ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা বসবেন তাদের বলা ছিল যে তারা প্রথমে গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন, 120 দিনের মধ্যে তারা সংবিধান বানাবেন এবং তারপরে এই সংবিধানের অনুযায়ী তারা দেশ চালাবেন। বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে আমরা যেটা দেখি যে রাজনৈতিক দলগুলির মধ্যে, আমরা আগে থেকে এটা টের পাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলির মধ্যে ধরেন নানা কারণে অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা, যে আসলে কেউ নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার পরে আন্দোলনের সময়ের যে সমস্ত অঙ্গীকার থাকে সেগুলি বাস্তবায়ন হয় না। বাংলাদেশে যে আলাপটা আসছিল যে যদি আমরা চাইছিলাম, প্রথম দিকে আমরা বলছিলাম যে আগে সংস্কার পরিষদের নির্বাচন হবে, সংস্কার পরিষদ নির্বাচিত হয়ে তারপরে তারা সংবিধানের সংস্কার করবে, করার পরে আসলে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা জিতে আসবে তারা এই সংস্কারকৃত সংবিধান অনুযায়ী দেশ চালাবে। কিন্তু এইটাতে তখন পরিস্থিতিটা এরকম দাঁড়াইলো যে মনে করা হচ্ছিল যে এই নির্বাচনটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ডিলে করা হচ্ছে, নির্বাচন এগুলি হচ্ছে ডিলে করানোর একটা পাইতারা। সেই দিক থেকে আমরা সবাই যারা ছিলাম, আমরা এটার একটা আসলে একটা সমাধানের জন্য এক ধরনের একটা ফর্মুলার মধ্যে আসে এবং এটা শিশির রাইটলি বলেছেন যে তখন আসলে এই গণভোটের যে প্রস্তাব, এটা হচ্ছে আসলে বিএনপির দিক থেকে আসে, এমনকি উচ্চকক্ষের প্রস্তাব, এটা বিএনপির বিএনপি করেছে। তো সেইখান থেকে ধরেন এই প্রস্তাবগুলির ভিত্তিতে যে পরিস্থিতিটা হইল, এই নির্বাচন হইল এবং নির্বাচনের পরে যে ধরেন তারা সংস্কার পরিষদ হিসেবে কাজ করতে যে তারা অস্বীকার করলো কিংবা শপথ নিতে অস্বীকার করলো, এইটা কিন্তু ওইখানে আর থাকে না। এরপরে এটার তারা সংসদে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। প্রথম দিকে তারা বলছে এগুলি সংবিধান অনুযায়ী চলে না, এই নির্বাচন সংবিধান অনুযায়ী নাই, গণভোটের এরকম অধিকার থাকতে পারে না, ইত্যাদি অনেক আলাপ হয়েছে। আলটিমেটলি আসলে যে প্রিন্স ভাই আসছে তাইলে তার জন্য ভালো হয়। আলটিমেটলি সংসদে তারা যেটা বললেন, তারা বললেন যে আসলে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা যদি এই গণভোট নিয়ে আসলে ভিন্নমত করি তাহলেই নির্বাচনটা হবে না, এবং এই নির্বাচনটা যাতে হয় সেই জন্য আমরা আসলে এটা মেনে নিছি, আমরা তখন আপত্তি করিনি। আচ্ছা, এইটা হচ্ছে পরবর্তীতে সংস্কার পরিষদের শপথ নেয়নি কারণ তাদের আপত্তি আগে থেকেই ছিল। না, আগে থেকে ছিল না, আগে থেকে ছিল না, মানে সংবিধান জিতে আসার পরে যে দিন আসলে শপথ নেওয়ার কথা, সেই শপথ অনুষ্ঠানে তো একটা অংশ তো শপথ নিল, আরেকটা অংশ কেবলমাত্র ধরেন সংসদ সদস্য হিসেবে শপথ নিল
বাকি শপথটা নিল না, দ্বিতীয় শপথটা নিল না। এবং এটা নিয়ে যখন আসলে পরিস্থিতিটা এরকম ঘোলাটে আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্নভাবে প্রশ্ন উঠতেছে, তখন আসলে সংসদেই আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাইলেন তিনি কিন্তু এটা বললেন যে আমরা এই যে তখন আসলে গণভোটের বিরোধিতা করি নাই, এটা করি নাই এই কারণে যে যদি আমরা তখন আমাদের বিরোধের কথাগুলি বলতাম তাহলে এই নির্বাচনটা হতো না বলে আমাদের বিশ্বাস, সেই জন্য আমরা এটা মেনে নিয়েছি। এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একদমই প্রথম একটা ঘটনা। নির্বাচন না করে ক্ষমতায় থাকা আছে, নির্বাচনের নামে প্রহসনের ব্যাপার আছে, কিন্তু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল কেউ মানে নাই। যারা আগে বলছে যে আমরা এটা মানি, আমরা এটা চাই, এবং তাদের দলের চেয়ারম্যান ধরেন গণভোটের পক্ষে কথা বলছে, দলের মহাসচিব গণভোটের পক্ষে কথা বলছে, এবং এই গণভোটের আইন অনেক আগে আসলে পাশ হয়েছে, সেই আইন তারা দেখছেন, সেই আইন তারা পড়ছেন, এবং সেই আইন অনুযায়ী ব্যালট হচ্ছে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী আসলে যে নির্বাচনটাকে সেভাবে সাজাচ্ছেন, এর সবই তো তাদের চোখের সামনে হচ্ছে। তখন তারা বলেনি, কেন বলেনি? তারা ব্যাখ্যা দিয়ে বললেন যে আমরা মনে করছি এইখানে বাধা দিলে আসলে নির্বাচনটা হবে না। আচ্ছা। এটাই হচ্ছে ওনাদের জিস্ট। এইটা অ্যাডমিটেড যে তারা এই অজুহাতে আজকে সংস্কারের যেই জায়গাগুলির মধ্যে একটা লিখিত কিংবা আসলে ঐকমত্যের যে লিখিত ডকুমেন্ট হয়েছিল, সেই ডকুমেন্টের ব্যাপারে পরবর্তীতে তারা আসলে তাদের আপত্তিগুলির কথা তুললেন। জি। তাতে আমি যেটা বলতে চাই, যে কথাটা বলে আমি শেষ করি, মানে আপনার জি। সুবিধা। তাতে এখন পর্যন্ত এই যে 24 মাস হইতে যাইতেছে, আমরা 5 তারিখে এই অভ্যুত্থানের 2 বছর পূর্তি করব, কিন্তু পুরো বিষয়টা আসলে এর উল্টা পথে হাঁটা শুরু হয়েছে। এবং সংসদ এটা ধরেন অনেকগুলো আইন যেগুলো অধ্যাদেশ আকারে ছিল, যেটা 47টার বাইরে যেগুলিকে আইন করা হয়েছিল, যেমন ধরেন গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে টেলিকমিউনিকেশনের ধরেন 97 ধারা, বিচার বিভাগ যেগুলোতে বিচার বিভাগের ধরেন পৃথকীকরণ, এই জায়গাগুলি, কিংবা আসলে স্থানীয় সরকারের এই যে ক্ষমতা কেড়ে নেওয়ার এবং প্রশাসক বসানোর ব্যবস্থা, এইগুলি করার ভেতর দিয়ে আসলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার সাথে আসলে বিএনপি নিজেও এগ্রি করছিল, কিংবা বিএনপি নিজে যেগুলির কথা আগে বলছে 31 দফায়, যেগুলি তার স্পিরিটের সাথে যেগুলি যায়, এগুলির সাথে তারা বাইরে চলে আসলেন এবং তারা বললেন যে এগুলি তারা ভবিষ্যতে ভালো করে করবেন। জি। তারা বললেন না যে এটা করবেন না তারা, জি, হাসান কিন্তু কায়ুম। আমরা এই 2 বছরে দেখতেছি যে এটা না হওয়ার এখনো দিকে পর্যন্ত বাংলাদেশ আসছে। বাস্তবায়ন হয়নি। হাসান কায়ুম, আবার আসবো আপনার কাছে। এর মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। স্বাগত আপনাকে করা আলাপে। যে আলোচনাটা এতক্ষণ ধরে হচ্ছিল, আজ 1 জুলাই, 24শে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ত হতে যাচ্ছে। 23 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এর মধ্যে নির্বাচিত সরকার এসেছে, বিএনপি সরকার গঠন করেছে। সেই সাথে সাথে আমরা দেখলাম যে জনমানুষের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, এবং রাজনৈতিক দলগুলোর এক ধরনের আকাঙ্ক্ষা ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বেশ বড় ধরনের একটা পরিবর্তন আসবে, যার প্রতিফলন আমরা পেলাম মোহাম্মদ শিশির মনিরের কথায়, হাসনাত কায়ুমের কথায়। এতক্ষণ ধরে বলছিলেন যে গুম কমিশন, বিচার বিভাগের পৃথকীকরণ, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া, এই বিষয়গুলো থেকে বিএনপি সরকারের অবস্থানের যে পরিবর্তন, সেটি আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেখান থেকে বিএনপি সরে গিয়েছে কিনা, এই প্রশ্নটি থাকছে। এবং সেই সাথে আরও বেশ কিছু সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বেশ কিছু পরিবর্তন আসবে, যৌক্তিক সংস্কার আসবে, সেখানে এই মুহূর্ত পর্যন্ত আপনার কি মনে হয় সেটি কি রক্ষা করা সম্ভব হয়েছে কিনা? ধন্যবাদ আজকে শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে অ্যাডভোকেট শিশির মনির এবং কায়ুম ভাই তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আসলেই যেটা বলেছেন যে আপনার গণ অভ্যুত্থানের 2য় বর্ষের দিকে আমরা ধাবিত হচ্ছি। জুলাইয়ের আজকে 1 তারিখ, 5ই আগস্ট যেটা বলা হয় যে 36 জুলাই, সেই 36 জুলাই আমাদের এই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি পালিত হবে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, এবং যারা সেই লড়াই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন তাদের প্রতিও আমার শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা যে কথাগুলো আপনি বলেছেন যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষাই বিএনপির আকাঙ্ক্ষা। বিএনপি জনগণের দল, জনগণের পালস বুঝেই বিএনপি রাজনীতি করে, এবং সে কারণেই বিএনপি তখনও যা বলেছিল এখনও তাই বলছে। আমরা কখনোই সেই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে আমরা সরে আসিনি, এবং জুলাই সেই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে যেই জুলাই সনদ রচিত হয়েছিল, যেটা আমরা সংসদের দক্ষিণ প্লাজায়
আপনার প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাজনৈতিক দল সহ আমরা স্বাক্ষর করেছিলাম, সেই জুলাই সনদকে আমরা ধারণ করি। সেই জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন আমরা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এখন প্রশ্ন আসতেই পারে যে এতদিনে আমরা কি করলাম? মাত্র 4টা মাস বিএনপি সরকার গঠন করেছে, একটা সংসদ গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে। দীর্ঘ 17 বছরের যে জঞ্জাল, সেটাকে আমাদেরকে মুক্ত করতে হচ্ছে, এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যেই কিছু সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলোও আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সে কারণে আমরা সেই প্রথম অধিবেশনেই আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে বাজেট অধিবেশনের পর আমরা এই আমাদের যে সংস্কার যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের পথে আমরা আগাবো। সেই লক্ষ্যে আপনারা দেখেছেন যে বাজেট প্রথম অধিবেশনেই আমরা সরকারি দল এবং বিরোধী দল মিলে আমরা একটি সর্বদলীয় মানে সংসদীয় কমিটি গঠন করতে চেয়েছিলাম জুলাই সনদের আদলে প্রেক্ষিতে সংশোধন মানে সংবিধান সংশোধন করার জন্য। কিন্তু আমরা বিরোধী দল থেকে সেই কমিটিতে নাম কয়েকবার চাওয়া হলেও তারা দিচ্ছে, এবং সর্বশেষ তারা জানিয়েছে যে দিবে না, নাম দিবে না। তাও এটা সংসদের বাইরে আমরা তাদের বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে সেটা আমরা জানতে পেরেছি। তারপর আমরা আশা করি যে তারা এই নামগুলো যদি সেই সময় দিয়ে দিতেন, তাহলে আপনার এতদিনে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনার মানে সংবিধান সংশোধনের লক্ষ্যে অনেক অগ্রগতি সাধিত হতো। এবং এটা এই আগামী অধিবেশনেই, অর্থাৎ এই যে বাজেটের পরেই যে অধিবেশনটা আসছে, সেখানেই আমরা কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক অগ্রগতি সাধন করতে পারতাম। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও এখনও বিরোধী দলের কাছ থেকে সেই নামগুলো পাইনি। এখন যে আলোচনাগুলো তারা মাঠে ময়দানে রাজনৈতিক সমাবেশে বা বিভিন্ন জায়গায় বলছেন, একটু আগে কায়ুম ভাইও বলেছেন, নিশ্চয়ই শিশির মনির ভাইও বলছেন, এর আগেও উনি এইসব ব্যাপারে অনেক কথা বলেছেন বিভিন্ন টক শোতে আমি শুনেছি, যে 4 মাস। হ্যাঁ, আমরা বিএনপি সরকার গঠন করার পর আমি তো আগেই বলেছি একটা নতুন অবস্থার প্রেক্ষিতে সংসদ গঠিত হয়েছে, সংসদের কিছু আপনার নির্দিষ্ট বিধান আছে, সেই আলোকে সংসদ পরিচালিত হয়। প্রথম অধিবেশনে ধরেন বিগত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত যে অধ্যাদেশগুলো ছিল সেগুলোকে আইনে পরিণত করা, এবং সেখানে বিধি অনুযায়ী বা রীতি অনুযায়ী আপনার রাষ্ট্রপতির ভাষণ বা সেইটার উপর একটা আলোচনা। এরপরে আমাদের বাজেট অধিবেশনে রাষ্ট্রের যে বাজেট প্রণয়ন, এগুলোকে তো আপনি ইগনোর করতে পারবেন না, এগুলোকে তো পাশ কাটিয়ে আপনি ওইটা নিয়ে আলোচনা করতে পারবেন। আর এই যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টা, এটা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রের মৌলিক চরিত্রের কিন্তু কিছু পরিবর্তন ঘটবে। সেগুলোকে তাড়াহুড়া করে না করে সেগুলো আলোচনার মাধ্যমেই আমরা আলোচনার টেবিলেই আরও আলোচনা করে সেটা সমাধান করতে চেয়েছিলাম, এবং সেই অবস্থানে আমরা রয়েছি। আপনি বলেছেন গুম কমিশন, বিচার বিভাগ, সংস্কার কমিশন ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা সেই অধ্যাদেশগুলো কিন্তু অধিকাংশই আইনে পরিণত করেছি। হ্যাঁ, কয়েকটি আমরা আইনে পরিণত না করে আমরা বলেছি এগুলি অধিকতর আলোচনার জন্য, আমরা অংশীজনদের সাথে আলোচনার জন্য আমরা রেখেছি। এটা আমরা বাস্তবায়ন করব না বা এটা প্রণয়ন করব, নতুনভাবে প্রণয়ন হবে না তা কিন্তু না, এটা সংসদেই সেই সময় আইনমন্ত্রী এবং কি বলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বা এখনও যিনি আছেন, যিনি সংস্কার কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন, তিনিও কয়েকবারই বলেছেন যে এগুলো আমরা অধিকতর আলোচনা করে আমরা সকলে মিলে এটা প্রণয়ন করবো। কারণ ওইসব আইনে কিছু কিছু নাকি ধারা ছিল যেগুলো আপনার অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক বা সেগুলোর সাথে আপনার মানে একসাথে যায় না। সেই কারণেই এই আইনগুলো নিয়ে অধিকতর আলোচনার প্রয়োজন আছে বলে বিএনপি, লার্জেস্ট পার্টি অফ মানে সংসদ, তারা এটা মনে করে, সেই জন্যই আমরা সেগুলো করেছি। আর এছাড়া যেগুলো কথা হয়েছে যে সংস্কার পরিষদ, সে দেখেন সংস্কার পরিষদের ব্যাপারে আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে সংস্কার পরিষদের সাথে আমরা কখনোই একমত পোষণ করি নাই, এবং সেই যে ঐকমত্য কমিশনে যে আলোচনা, সেখানেও আমরা এইটা দ্বিমত পোষণ করেছি। এবং এই ব্যাপারে সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে আপনারা সংবিধান সংস্কার পরিষদ, আমি যেটা বলেছি যে এই কি বলে যেটা নিয়ে আলোচনা হচ্ছে এখানে আমরা সংবিধান সংস্কার পরিষদ সংস্কার পরিষদ নিয়ে, যেহেতু সংবিধান সংস্কারের জন্য একটা আলাদা কমিটি গঠন করা হয়েছে, এবং যেহেতু আপনার এটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করার প্রয়োজন মনে করছি না। আমরা মনে করি যে সেই সংবিধান যে সংশোধন করতে হবে, আপনারা তো একমত হয়েছিলেন সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে। না, সংবিধান সংস্কার বিষয়ে আমরা একমত পোষণ করি নাই নির্বাচনের আগে। না, আমরা দেখেন, আমরা আপনি 2025 সালের 30শে অক্টোবর আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় যে একটি স্টেটমেন্ট তিনি যে সংবাদ সম্মেলন করেছেন, সেটার মধ্যে বিস্তারিতভাবে কিন্তু উল্লেখ করা আছে। কোনটার সাথে আমরা একমত পোষণ করেছি, কোনটার সাথে একমত পোষণ করছি না, কেন করছি না সেটারও একটা বিস্তর ব্যাখ্যা কিন্তু সেই সংবাদ সম্মেলনে প্রদান করা হয়েছিল। তো এইটা বারে বারেই কিন্তু এইগুলো নিয়ে আসা হচ্ছে। এখানে সাংবিধানিক পরিষদ যেটা গঠন করার কথা বলা হয়েছিল, যে এটা কি বলা হয়, সংবিধান সংস্কার, না যেটা নিয়ে শপথ নেওয়ার কথা বলছেন,
এটাই সংস্কার পরিষদেরই শপথ নেওয়ার কথা ছিল, শপথ নেওয়ার যেটাতে কথা বলা আপনারা হচ্ছে। বলতেছেন যে দুটো আমরা শপথ একটা নেওয়ার কথা ছিল। এটার একটা সাথে হচ্ছে- আমরা কখনোই একমত পোষণ করি নাই বলেই কিন্তু আমরা এইটাতে আমরা শপথ নিই। আমরা এই ব্যাপারে বলেছি এটা আগে সংবিধান বারবার বিরোধী দল থেকে আসলে এই অভিযোগটা করা না, হয় যে এটা আপনারা একমত অমূলক ছিলেন, কিন্তু অমূলক। আপনি পরবর্তীতে যদি আপনারা বলেন অবস্থান আমি পরিবর্তন করেছেন। পুরো সংবাদ সম্মেলনটা আপনাদেরকে পড়ে শোনাতে পারি সেই সময়। এটা নতুন বিষয় আচ্ছা না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আরেকটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে থাকছে যে জনমানুষের আকাঙ্ক্ষাই বিএনপির আকাঙ্ক্ষা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন গণভোটও তো জনমানুষের আকাঙ্ক্ষা। গণভোটকে আমরা তো বাস্তবায়ন কখন শুনেন হবে? আমরা তো এটা তো সংসদেই আমরা বলেছি এর গণভোট। আমরা এর সংসদের আগেও যে আপনার খেলা আছে যখন মানে ঐকমত্য কমিশনের মিটিংয়ে আমরা প্রথম দিকে কিন্তু গণভোটকে আমরা বলছিলাম এটা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। আমরা বলছি সংসদেই কিন্তু এই বিষয়ে সংবিধান সংশোধন হতে পারে বা ওই বিষয়ে আলোচনা হতে পারে। কিন্তু যখন জামাতি ইসলামী এবং এনসিপি না জামাতি ইসলামী যখন বললো যে তারা গণভোট ছাড়া নির্বাচন করতে দিবে না, তারা এই করবে না সেই করবে না, তখন এই আগে যদি একটা ক্যাওয়াস কনফিউশন হয়, যদি একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা হয় বা একটা, তখন নির্বাচন পেছানোর কিন্তু একটা ষড়যন্ত্র ছিল যে 5 বছর নির্বাচন ছাড়াই দেশ পরিচালিত হবে, এবং সেই আলামতও আমরা কিন্তু কিছু পাচ্ছিলাম। সে কারণে নির্বাচনটাকে আমরা মানে দ্রুত করার ক্ষেত্রে আমরা গণভোটটাকে মেনে নিয়েছিলাম এবং গণভোটের ওই পর্যন্তই কিন্তু আমাদের সাথে ঐকমত্য ছিল। আমরা জেনেছিলাম গণভোটটা হবে জুলাই সনদের উপরে, কিন্তু পরবর্তীতে গণভোটের যে বিষয়গুলো আসলো সেটা আপনার পরবর্তীতে ঐকমত্য কমিশনের যিনি প্রধান তিনি আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে তারা নাকি এই জিনিসটা করে, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন উপদেষ্টা বলেছেন তাদের সাথে এই আলোচনাগুলো হয়নি। তো যাই হোক, তারা যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেই বিষয়গুলোর সাথে আমরা 3.5 যে বিষয়ের সাথে আমরা একমত, 3.5 বিষয়ের সাথে একমত, এবং সেটা আমরা বাস্তবায়ন জুলাই সনদের মধ্যে সেগুলো আছে। এই জন্য আমাদের গত মে মাসের 9 তারিখে ঢাকায় আমাদের তৃণমূল নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রী কিন্তু ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে মিটিংও করেছেন। এই যে তখন জামাত এবং এনসিপি তারা যে আপনার মানে তারা বলছে যে বিএনপি জুলাই সনদ মানে না, বাস্তবায়ন করবে না, গণভোট মানে না, বাস্তবায়ন করবে না ইত্যাদি, সেই বিষয়ে আমরা লিফলেটও দিয়েছি সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদেরকে, বুকলেট যে আমাদের লিটারেচার। হ্যাঁ আমরা বলেছি আমরা এই ব্যাপারে তো বহুবার আপনার সংসদে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে, তখনও কিন্তু আলোচনা আমরা বলেছি আমরা 3.5-টির সাথে একমত। আমাদের আইনমন্ত্রী নিজে কোর্ট অ্যান্ড আনকোর্ট এই কথাগুলো বলেছেন, এবং সেই মিটিংয়ে তৃণমূল নেতাদের সাথে মিটিংয়ে আইনমন্ত্রী ব্যাখ্যা করে বলেছেন যে আমরা কোনগুলোর সাথে একমত এবং কোনগুলো আমরা বাস্তবায়ন করব। এটা আমাদের ওরিয়েন্টেশন কোর্সের মতো একটা ছিল আমাদের তৃণমূলের নেতা, বিএনপি এবং অঙ্গ সংগঠনের, যাতে আমরা জনগণকে এগুলো কথা বলতে পারি। সেই অনুযায়ী আমরা কিন্তু মাঠে ময়দানে জনগণের সাথে বিভিন্ন আলাপচারিতায় বিভিন্ন সমাবেশে আমরা কথাগুলো কিন্তু বলছি। তো এগুলো বলে যে বিএনপি করবে না, এগুলো কোনোদিন তো আমরা বলি নাই যে আমরা গণভোটের রায় বাস্তবায়ন করব না, কোনোদিন তো আমরা বলি নাই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না, আমরা তো কথা বলি নাই। কিন্তু তারা সংসদেই আলোচনাগুলো না করে সংসদের বাইরে গিয়ে তারা উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। আরেকটা গণ অভ্যুত্থানের তারা স্বপ্ন দেখায়, আরেকটা আগ্নেয়গিরির স্বপ্ন দেখায়। এগুলো বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের পরে এখন আর খায় না। বাংলাদেশের মানুষ এখন বেটার লাইফ চায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়, শৃঙ্খলা চায়, কর্মসংস্থান চায়, বাংলাদেশের মানুষ এখন একটা শিক্ষিত সমাজ চায়, বাংলাদেশের মানুষ একটা সংস্কৃতিবান সমাজ চায়, বাংলাদেশের মানুষ এখন উৎপাদন বৃদ্ধি চায়, তারা পেট ভরে খেতে চায় এবং উন্নত জীবনযাপন করতে চায়। সেই দিকেই আমাদের নেতা জনাব তারেক রহমান অঙ্ক করছেন, যে অঙ্কের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি বেটার বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো জনগণকে। ধন্যবাদ।